প্রার্থিতা নিয়ে ইসিতে চলছে প্রথম দিনের শুনানি। চলবে 18 জানুয়ারি পর্যন্ত। 645 আপিলের মধ্যে 70টি নিষ্পত্তি। গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়। তিনি ফিরে আসায় উদার গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টির সুযোগ এসেছে বললেন মির্জা ফখরুল। এখনো মিলছে না এলপিজি সিলিন্ডার। বাণিজ্য মেলায় বাড়তে শুরু করেছে ভিড়। ছুটির দিনে বিক্রি বাড়ার আশা। এবং আজও সারা দেশে জেঁকে বসেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় 8.3। বেশি ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে 645টি আপিল জমা পড়েছে। শেষ দিনে শুক্রবার 176টি আপিল জমা পড়ে। ইসিতে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত এই আপিল গ্রহণ করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হয়। চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে 1 নম্বর থেকে 70 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। 10 জনের মধ্যে 10 জনই আমাদের স্বাক্ষর পেয়েছে। আমরা যেটা অ্যাডভোকেট, উই আর ভেরি কেয়ারফুল। আমরা সবই সত্য তথ্য দিয়েছিলাম। আমাদের থেকে নির্বাচন করার জন্য বৈধতা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা নির্বাচন করব ইসলামী ঐক্য জোট থেকে। আপিলেট কোর্ট সরাসরি বলেছে এবং লিখিত কজ লিস্টে বলে দিয়েছে আমাদের আপিলটা মঞ্জুর। আমাদের এখন নির্বাচন করতে আর কোনো বাধা রইল না ইনশাআল্লাহ। এ নিয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি। প্রার্থিতা নিয়ে আপিলের শুরুর দিনে পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ কিন্তু আপিল শুনানি শুরু হয়েছে এবং সকাল 10টা থেকেই কিন্তু এই আপিল শুনানি শুরু হয়েছে, যেখানে বিভিন্ন দলের প্রার্থীরা থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল বা বৈধতা পায়নি, তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং আজ 1 থেকে 70 জনের কিন্তু আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে। তো প্রথম দিকে বেশ কয়েকটি দল এবং স্বতন্ত্র যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আপিল শুনানি করেছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে গত 5 জানুয়ারি থেকে কিন্তু এই আপিলের জন্য যে আবেদন ছিল সেটি কিন্তু শুরু হয় এবং 9 জানুয়ারিতে তা শেষ হয় এবং এই 5 দিনেই নির্বাচন কমিশনে মোট 645টি আবেদন জমা পড়ে এবং আজ সকাল থেকে কিন্তু সেই আবেদনগুলোই শুনানি করছে। এবং আরেকটু যদি বলি যে এখন পর্যন্ত ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা যিনি রয়েছেন তিনি কিন্তু মনোনয়নের বৈধতা পেয়েছেন এবং আপিল শুনানি শেষে তিনি গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি মার্কার জন্য আবেদন করবেন এবং কি মার্কা পাবেন সেই বিষয়েও কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন। এবং পাশাপাশি যদি জাতীয় পার্টির কথা বলি, সেখানে কিন্তু জাতীয় পার্টি থেকে মোট 25টি আপিলের বিপরীতে আজকে 5টি আপিলের শুনানি হয়েছে, যেখানে 4টিতে তারা বৈধতা পেয়েছেন এবং বাকিগুলোর জন্য কিন্তু দলটি অপেক্ষমান রয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি দল তাদের মনোনয়নের বৈধতা পেয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল 1-এর যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তিনি এবং গাজীপুর 3 আসনের ইসলামী ঐক্যের প্রার্থী এবং শরীয়তপুর 1-এর স্বতন্ত্র প্রার্থী, কক্সবাজার 2-এর জামায়াত ইসলামী প্রার্থীও কিন্তু আজকে বৈধতা পেয়েছেন এবং মুন্সিগঞ্জ 3 আসনের প্রার্থীকে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত আসলে সময় দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তাকে আসলে মনোনয়নের বৈধতা দেওয়া হয়নি। আরেকটু যদি জানিয়ে রাখি যে 4 জানুয়ারি পর্যন্ত কিন্তু রিটার্নিং কর্মকর্তারা 723টি মনোনয়ন বাতিল করেন এবং তারপরেই আপিল আবেদন আসলে এই যে 645টি যে প্রার্থীর আবেদন রয়েছে সেগুলো কিন্তু জমা পড়ে এবং শনিবার সকাল আজ থেকেই আসলে এই আপিল শুনানিগুলো শুরু হয়েছে, যেগুলো 18 জানুয়ারি পর্যন্ত চলবে এবং আজ প্রথম দিকের অর্থাৎ 1 থেকে 70-এর আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে, যেটি আপনি ইতোমধ্যেই বলেছেন এবং রোববার আগামীকাল অনুষ্ঠিত হবে 71 থেকে 140 নম্বরের যে আপিল শুনানি রয়েছে সেগুলো এবং তার পরের দিন 141 থেকে 210 এবং তারপরের
পরের দিন 211 থেকে 280 নম্বরের আপিল শুনানি অনুষ্ঠিত হবে। জানিয়ে রাখি যে নির্বাচনের প্রার্থিতা যে প্রত্যাহারের শেষ তারিখ সেটি কিন্তু 20 জানুয়ারি এবং ঠিক তার পরের দিনই কিন্তু রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীর যে তালিকা রয়েছে সেটি চূড়ান্ত করবেন এবং এর পাশাপাশি প্রতীক বরাদ্দও করবেন। এরপরেই শুরু হবে আসলে নির্বাচনী যে প্রচারণা রয়েছে সেই সব। তো এই ছিল আগারগাঁও নির্বাচন কমিশন থেকে আসলে এই মনোনয়নের বৈধতা কিংবা অবৈধতা বা বাতিলের যে বিষয় রয়েছে সেটি আপিলের শুনানির সর্বশেষ। নিম্নে আপনাকে ধন্যবাদ। দেশের গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে স্বাগত বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, তারেক রহমানের ফিরে আসায় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সঙ্গে বলেছেন, জাতির সঙ্গে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আশান্বিত হয়েছে এই জন্যই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। নির্বাচনকে বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অন্তর্বর্তী সরকার অবৈধ অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সফল হবে বলে প্রত্যাশা জানান তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয় নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলেও এ সময় মন্তব্য করেন তিনি। নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন প্রচেষ্টা আইন শৃঙ্খলা আশানুরূপ নয়। আমরা চাইব আইন শৃঙ্খলা সরকার যেন আশানুরূপ করে নির্দিষ্ট যে 12 তারিখে নির্বাচন, সে নির্বাচনে যত ষড়যন্ত্র হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। 2-1 জনকে হত্যা করে নির্বাচন বানচাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। ধর্মঘট প্রত্যাহার করল কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট। যতটুকু মিলছে তাতেও দাম চড়া। ভোক্তাকে গুনতে হচ্ছে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সহ হোটেল ব্যবসায়ীরা। আর এলপিজির ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে রোববার পর্যন্ত সময় লাগতে পারে। এ নিয়ে আরো জানাতে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী রিয়াজউদ্দিন। প্রথমে যাচ্ছি উষার কাছে। উষা, রাজধানীতে সিলিন্ডার গ্যাসের সংকট এবং দামের কি অবস্থা দেখছেন? আসলে আমরা সকাল থেকে রাজধানীর অনেকগুলো এলাকা ঘুরেছি এবং সংকট এতটাই তীব্র যে মানুষ নাওয়া খাওয়া নিয়ে খুবই বিপর্যস্ত অবস্থায় আছেন। কারণ আপনি জানেন যে এখন কনকনে শীতের দিন, আর এই শীতে এলপিজি সহ অন্যান্য গ্যাসের চাহিদাও বাড়ে। তো এই জ্বালানি সংকটের কারণে মানুষ প্রায় বিপর্যস্ত অবস্থায় আছে এবং সিলিন্ডার গ্যাস যেটুকু পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না, এবং যেটুকু পাওয়া যায় প্রায় কোনো কোনো ক্ষেত্রে 1000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিয়ে কিনতে হচ্ছে। তো আমি যদি যারা ভুক্তভোগী আছেন তাদের সাথে একটু কথা বলি। আপনি যদি আসলে যে সংকট সেটা নিয়ে আমাদের একটু জানান। এখন দেখা গেছে যে আমাদের দেশের অধিকাংশ মানুষই গ্যাসের উপর নির্ভর, কিন্তু এরকম যে গ্যাসের যে সিন্ডিকেটটা চলতেছে, এখন একটা মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে খুবই টাফ যে একটা গ্যাস 2500-2600 টাকার কিনা। তার উপর দিয়ে আবার সকাল থেকে আমাদের গ্যাসের লাইনের যে গ্যাসটা সেটা নাই। আমাদের বর্তমানে বাসায় রান্নাবান্না সব বন্ধ আছে। এখন আমাদের দেশে কোনো সরকার এখনো বসেনি, কেন এই সিন্ডিকেটটা গ্যাস নিয়ে তৈরি হবে? আপনাকে ধন্যবাদ। আচ্ছা, সিলিন্ডারের যে ব্যাপারটা সেটা যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, সিলিন্ডার ঢাকা শহরে দেখা যায় যে সিলিন্ডারের চাহিদা গৃহস্থলীতে প্রায় 1 লাখ মেট্রিক টনের মতো। তো ওই রকম ফ্যাসিলিটি তো পাওয়া যেতেছে না। এখন বাসা বাড়ির যারা আবাসিক রান্নাবান্না করে তাদের খুবই সমস্যা হচ্ছে, কারণ তারা হোটেলে গিয়েও কিন্তু কি বেশি দামে কিনতে হচ্ছে। আর আমার কথা হইলো, এখন কোনো রাজনৈতিক সরকার নাই, এখন কিসের জন্য সিন্ডিকেট বাড়বে? একটা মানুষ আয় করে কত টাকা, তার যদি খাওয়ানোর পিছনে নেই এত টাকা জায়গা। আর বিগত বছরে এত দেখিনি যে এত রাজনৈতিক সরকার নাই।
এত দাম বাড়বে কেন? আর সরকারের উচিত এই সিন্ডিকেটকে অবশ্যই ভাঙা, কারণ ওনারা কিন্তু ভুক্তভোগী, ওনারা কিন্তু ডিলারশিপের থেকে আনে। জি, আপনাকে ধন্যবাদ। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, আমার পেছনে যে দোকানগুলো আছে, এই যে গ্যাস সিলিন্ডারের যে দোকানগুলো আছে, আমি সকাল থেকে অনেকগুলো এলাকায় দেখেছি যে গ্যাস সিলিন্ডারের দোকানগুলো বেশিরভাগই বন্ধ, এবং হচ্ছে এলপিজির যে পরিবহন খাতে যে সংকট সেটিও তীব্র হচ্ছে। আমরা যেই ইয়াগুলোতে পরিবহন খাতের যেই সেক্টরগুলোতে হচ্ছে এলপিজি ব্যবহার করা হয়, তারা আমাদেরকে বলেছে যে হচ্ছে আর 2-1 দিন বা 1 সপ্তাহের মধ্যে যদি এই সংকট সমাধান না হয়, তাহলে জ্বালানি খাতে একটি হচ্ছে অনেক বেশি প্রভাব ফেলবে, এবং হচ্ছে এই সংকট সামাল দেওয়া সরকারের পক্ষে কঠিন হয়ে পড়বে। তারা মনে করছে যে আসলে এটি হচ্ছে কোনো সিন্ডিকেট না, কিন্তু সিন্ডিকেট না হলে তারা মনে করছে যে এটা সাপ্লাই চেইন যেটি সেটিতে সমস্যা হচ্ছে, এবং হচ্ছে এই সংকট সমাধানে সরকারের কাছে তারা হচ্ছে বারবার আবেদন জানাচ্ছে যে সরকার যেন এটির একটি হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনা করে দেয়। তো এই নিয়ে আরও জানাতে আমার সাথে যুক্ত হচ্ছে চট্টগ্রাম থেকে সহকর্মী রিয়াজ। আমরা চলে যাচ্ছি রিয়াজের কাছে। রিয়াজ, চকবাজারে আমি আসলে সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন আবাসিক এরিয়া সহ চট্টগ্রামের যেসব খুচরা দোকানিরা রয়েছেন, আসলে যারা এলপিজি গ্যাস বিক্রি করেন, আমি বিভিন্ন দোকানে গিয়েছি। আসলে মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ আমরা দেখতে পেয়েছি। তারা ঠিক মতো আসলে খাবার দাবারের যে সমস্যা, পাশাপাশি যেহেতু শীতের মৌসুম, এই শীতে চাহিদাটাও আসলে গ্যাসের চাহিদাটাও বাড়ে, সে কারণে তাদের মধ্যে একটা তীব্র ক্ষোভ আমরা দেখতে পেয়েছি। এবং তারা অনেকেই আসলে হোটেলে গিয়ে কিনে খাবার দাবার খাচ্ছে, তবে এটাতে তাদের খরচ বেশি হওয়ায় তারা আসলে তারা আসলে প্রকাশ করছেন। আমরা এখানে একজন দোকানি রয়েছেন, একটু ওনার সাথে একটু কথা বলবো। একটু বলবেন আসলে এই গ্যাসের সংকট হওয়ার পিছনে কারণ কি, আজকে কি দামে বিক্রি করছেন? আসলে আমরা তো খুচরা দোকানদার, বুঝছেন, আমরা ডিলারের সমস্যা, ডিলারদের থেকে গ্যাস আসতেছে না। মূল কারণ হচ্ছে এটা, কিভাবে ওরা কি করতেছে বুঝতেছে না। ডিলার থেকে গ্যাস আনলে আমরা খুচরা মনে করেন, আগে মনে করেন প্রত্যেকদিন সকালে গাড়ি আসতো, বিকালে গাড়ি আসতো, এখন তো 4-5 দিন থেকে কোনো গাড়ি পাচ্ছে না, বুঝছেন না। গ্যাস আসলে আমরা অবশ্যই, আমাদের তো মনে ইচ্ছা করে 1200-1300 টাকা বিক্রি করলে আমাদের এনাফ 20-50 টাকা লাভ করি। আর এখন তো গ্যাস পাচ্ছে না, মোটেও গাড়ি আসতেছে না। গাড়ি আসলে আমরা অন্তত পক্ষে মন বলতাম যে একটু কম বা বেশি এরকম হলে বিক্রি করতাম, গ্যাসও পাচ্ছে না, সমস্যা এটা। ধন্যবাদ। আসলে যেমনটা এই দোকানি বলছেন, আসলে আজকে 1800 টাকা তারা ডিলার থেকে গ্যাস নিয়েছেন, এবং সেই গ্যাস ভোক্তা পর্যায়ে 2100 থেকে 2200 টাকায় ইতিমধ্যে বিক্রি হচ্ছে। এবং অনেক দোকানে আমরা দেখেছি খালি সিলিন্ডার গ্যাস পড়ে আছে, কোনো গ্যাসের কোনো সিলিন্ডার নেই। এবং যে পরিবহনের যারা আছে সিলিন্ডার নিয়ে আসেন, তারাও আসলে খুব উদাসীন আমরা দেখতে পেয়েছি। এবং যারা ভোক্তারা আছেন তারা বারবার দাবি করছেন আসলে যদি খুব দ্রুতই এই সংকট সমাধান করা না যায়, আসলে তাদের তাদের জীবনে একটা বড় ধরনের প্রভাব পড়বে। এবং এই যে সংকট জ্বালানি গ্যাসের, সেই সংকট কিন্তু সে সংকট কিন্তু সরাসরি ভোক্তাদের একদম রান্নাঘরে গিয়ে পড়েছে। এবং ভোক্তারা আসলে আমরা বিভিন্ন দোকানে দীর্ঘ লাইন অনেক জায়গায় দেখতে পেয়েছি গ্যাসের কারণে। এবং এই যারা ভোক্তাধিকার সহ আসলে যারা কনজিউমার নেতারা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন এটা এই সংকট যারা ব্যবসায়ীরা আছেন তারা সিন্ডিকেট করে আসলে করেছেন, যার কারণে আসলে এর প্রভাবটা সাধারণ ভোক্তাদের ঘরে ঘরে গিয়ে, রান্নাঘরে গিয়ে পড়েছে বলে এমনটাই বলছেন। এবং এটা থেকে এই সংকট থেকে ত্রাণের জন্য আসলে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ছিল চট্টগ্রামের চকবাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফারজানা, ধন্যবাদ উষা ও রিয়াজ, আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা শুরুর পরে প্রথম শুক্রবারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেশি বিদেশি বাহারি পণ্য থেকে ক্রেতারা কিনছেন তাদের পছন্দের সামগ্রী। তবে দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দোকানিরা বলছেন ছাড় চলছে বিভিন্ন পণ্যে। এ নিয়ে আরো জানাতে পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাত্তার আলী সোহেল। সোহেল, বাণিজ্য মেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান।
ছুটি সকাল থেকে কিন্তু গতকাল শুক্রবার ছিল, গতকাল ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আজকেও শনিবার সকাল থেকে কিন্তু দর্শনার্থীরা দল বেঁধে বাণিজ্য মেলার ভিতর ঢুকছেন। আর বাণিজ্য মেলার ভিতর ঢুকে তারা বিভিন্ন পণ্য সামগ্রী যে স্টল এবং বিভিন্ন প্যাভিলিয়ন গুলো আছে ওগুলো এর ভিতরে ঘোরাফেরা করছেন তাদের পছন্দ পণ্য দেখার জন্য। পাশাপাশি যে জিনিসটা আসলে লক্ষণীয় বিষয় হলো যে গতকাল যেভাবে লোক ঢুকেছিল আজকেও কিন্তু সেম একইভাবে লোক ঢুকতেছে এবং প্রায় গতকাল লক্ষাধিকের উপর লোক ঢুকেছিল, আজকেও তার কাছাকাছি চলে যাবে বলে মানে যারা বিক্রয় কর্মী আছেন এবং স্টল এবং প্যাভিলিয়নের মালিক আছেন তারা এই দাবিটা করছেন। আর মেলা কর্তৃপক্ষ যারা ইজারাদার আছেন তাদের দাবিটাও কিন্তু একই রকম, যে আজকেও বাণিজ্য মেলার প্রথম ছুটির দিন, সরকারি ছুটির দিন হওয়াতে দর্শনার্থীদের ভিড় আজকে বাড়বে এবং ইতিমধ্যেই সকাল গড়িয়ে যখন দুপুর চলে আসছে বাণিজ্য মেলা তো যে অবস্থা এখন চলছে যে বাণিজ্য মেলার কোটা থেকে দর্শনার্থীর সংখ্যা আসলে অনেকটা বেশি আজকের এই অভিযোগটা আছে। তবে যারা স্টলের মালিক যারা বিক্রয়ের জন্য পণ্য সাজিয়ে বসে আছেন তারা কিন্তু একটা কথা বলছেন যে আজকে থেকে এবং আগামীকাল থেকে বা আগামী সপ্তাহ থেকে বাণিজ্য মেলার বেচা কিনা আরো বাড়বে এবং পাশাপাশি যারা ক্রয় করতে আসছেন তারা বলছেন যে বাণিজ্য মেলা মানে পণ্য সামগ্রী আগের থেকে একটু মানসম্মত না, মানহীন। আগের যেই বাণিজ্য মেলা অন্য সময় মানটা ভালো ছিল, এইবার কিন্তু পণ্যের মানটা গতবারের তুলনায় একটু নিম্নমুখী। এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা সর্বশেষ। সোহেল, আপনাকে ধন্যবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের দাপট। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। নদীর অববাহিকা ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনেক জায়গায় সূর্যের দেখা মিলছে দেরিতে। শীতজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। এদিকে চলতি মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গা থেকে শীত পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, চুয়াডাঙ্গার জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? আর্জানা, চুয়াডাঙ্গাতে কিন্তু প্রায় 2 সপ্তাহ ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর আজ অনেকদিন পরে আজকে কিন্তু সকালে সূর্যের দেখা মিলেছে এবং সূর্যের যথেষ্ট তাপ দিচ্ছে, যার কারণে কিছুটা স্বস্তির মিলছে চুয়াডাঙ্গার জনজীবনে। তাছাড়াও সবচেয়ে যে সমস্যাটা হচ্ছে এই রোদ বাড়ার সাথে রোদের কারণে হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া সব বিভিন্ন রোগে। আর সকাল থেকে কিন্তু কর্মজীবী মানুষগুলো কিন্তু রাস্তায় বের হওয়া শুরু করেছে। তারা যার যার কর্মে তারা কাজ করতে পারছে। রোদের প্রচন্ড তাত আছে, কিন্তু হিমেল হাওয়াটা কিন্তু মাঝে মধ্যেই বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে, যার কারণে অনেক সময় শীত অনুভূত হচ্ছে। এদিকে বিকেল হওয়ার পরপরে কিন্তু তাপমাত্রা কিন্তু রোদের যেমন তেজ কমে যায় এবং রাত হওয়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে এবং শীতের অনুভূতি বেশি হয় এবং হিমেল বাতাসটার পরিমাণটা বেশি থাকে, যার কারণে যারা হতদরিদ্র মানুষ যারা এবং পথে যারা থাকে ভাসমান মানুষ তারা কিন্তু শীতের রাতে থাকতে প্রচন্ড কষ্ট হয়। যার কারণে কিন্তু প্রশাসনিক ভাবে এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কিন্তু সন্ধ্যার পরে বিভিন্ন ভাসমান মানুষদের মাঝে কিন্তু কম্বল বিতরণ করে আসছে। আর তাছাড়া চুয়াডাঙ্গাতে আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে, তারা বলছে যে আরো তাপমাত্রা কমতে পারে। এই কারণে বারবার তারা সতর্ক করছে যে অতি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে যেন কেউ ঘর থেকে না বের হয়, কারণ সন্ধ্যার পরে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর হাসপাতাল থেকে আমরা যেটা জানতে পারলাম, প্রতিদিনই চুয়াডাঙ্গাতে শীতজনিত কারণে প্রায় 80-90টা 100টা পর্যন্ত রোগী প্রতিদিনই ভর্তি হচ্ছে। ঠান্ডা, জ্বর ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছে।
এবার কিন্তু চুয়াডাঙ্গাতে অন্য বারের চেয়ে কিন্তু শীতের অনুভূতিটা বেশি হচ্ছে, যার কারণে কুয়াশাটা বেশি হচ্ছে। বিকেলের পরে কিন্তু কুয়াশাটা বেশি জেঁকে বসছে, এবং কুয়াশার কারণে কিন্তু রাতে কিন্তু যান চলাচল কিন্তু খুবই সাবধানে করতে হচ্ছে, কারণ তারা হলো বেশিরভাগ সময় তারা লাইট জ্বালিয়ে চলছে এবং শীতের পোশাক নিয়ে বের হচ্ছে, কারণ সন্ধ্যার পরে কিন্তু শীতের ইয়েটা বেশি হচ্ছে, এবং সন্ধ্যার পরপরই কিন্তু যাদের কোনো প্রয়োজন থাকে না তারা কিন্তু নিজ নিজ ঘরে ফিরে যাচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। ফারজানা। সাইফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুমূর্ষু রোগী থাকা সত্ত্বেও হাসপাতালের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভবন মালিক। হঠাৎ এমন মানবিক বিপর্যয়ে রোগীদের জীবন সংশয়িত রয়েছে, বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি রাজধানীর সবুজবাগের হেলথ এইড হাসপাতালের। এমন গুরুতর অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আসাদুজ্জামান। আর অভিযুক্ত বাড়ির মালিক এসব অভিযোগ অস্বীকার করে পুলিশের ভয় দেখান। মনিরুল ইসলামের প্রতিবেদন। সবুজবাগের এই ঘটনার কাছে হার মানবে গাজা ইসরায়েলি তাণ্ডব। অতীশ দীপঙ্কর রোডের হেলথ এইড হাসপাতালটির বাইরের অংশ যতটা না ঝলমলে, ভেতরটা ঠিক ততটাই অন্ধকার। অনুসন্ধানে জানা যায়, গেল মঙ্গলবার ভোরে হঠাৎই লিফট বন্ধ করে দেওয়া হয়। কল চাপলেও বের হচ্ছে না পানি, এদিকে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। অথচ হাসপাতালের বেডে তখনও কাতরাচ্ছে অন্তত 30 রোগী। এ যেন গাজার হাসপাতালে ইসরায়েলি হামলার পুনরাবৃত্তি। বহুবার পানি বন্ধ করছে, লিফট বন্ধ করছে না, আমাদের রুগী ভোগান্তি হয়েছে। অনেক ভোগান্তি হচ্ছে, হাসপাতালের অনেক সুনাম ক্ষুণ্ণ হয়েছে, কারণ হাসপাতালটা আমরা যাওয়া করছি স্থানীয় এবং সবাই ডাক্তার। এমন ঘটনায় অতিষ্ঠ হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চায় রোগীরা। সংকট নিরসনে ভবন মালিক নজরুল ইসলাম চৌধুরীর কাছে লিখিত আবেদন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে 2 বছরের এমন অমানবিক কাণ্ডের কথাও বলেন তারা। আবেদন করেন শান্তিপূর্ণ সমঝোতার। টোটাল দাবি দেওয়া যায় না, উনি যেটা পাওনা আছে, আমাদের যে ড্যামেজ হয়েছে সেটার ব্যাপারে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত আমরা চলে যেতে চাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে। এবং এই যে উনি এটা হঠাৎ করে বন্ধ করার যে ক্ষতিটা কাটাকাটির জন্য চাচ্ছি। এতেও মন বিন্দুমাত্র গলেনি নিষ্ঠুর নজরুল ইসলামের। উল্টো পুলিশের ভয় দেখান। এ নিয়ে মোহনা টেলিভিশনের প্রতিবেদকের উপর চড়াও হন রোগীর পানি বিদ্যুৎ বন্ধের হোতা নজরুল। আমি বলছি আমি ইসরায়েলের কাজ করছি। বসেন এখানে আপনারা। আমি বাসি আসি নাই। আপনারা আসেন এখানে। এমন বাস্তবতায় নজরুল ইসলামের সঙ্গে একটি চুক্তিপত্র দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে সমঝোতার ভিত্তিতে ভবন ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মতি দেয় উভয় পক্ষ। অথচ সমঝোতা নয়, বরং রাজনৈতিক প্রভাবশালী নেতা এবং পুলিশের ভয় দেখান নজরুল। তারেক রহমান সাহেব ওনার বেগম সাহেব কিন্তু আমাদের একই ইউনিয়নে বাড়ি। আচ্ছা, বুঝছেন? এখন এই ব্যাপারে এগুলো বাড়াবাড়ি না করাই ভালো, কথা না বলাই ভালো। তাহলে কি আপনি তারেক রহমানের নাম ভাঙিয়ে কি আপনি ক্ষমতার অপব্যবহার করছেন? আমি বলছি তারেক রহমান সাহেবের কথা আমি বলছি না, তারেক রহমান সাহেব এবং বেগম সাহেব যে। তবে নজরুল ইসলাম সপক্ষে কোনো যুক্তি দেখাতে পারেননি, বরং ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন তিনি। আমার প্রশ্নটা হচ্ছে, থানা কি স্বাস্থ্য মন্ত্রণালয় যে একটা ক্লিনিক বন্ধ করে দিতে পারে? থানা বন্ধ করবো কেন? ওনারাই তো এই হসপিটালটা ছেড়ে চলে গেছে তো। তবে এ বিষয়ে সবুজবাগ থানায় ওসির সঙ্গে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি। অফিসিয়াল ফোনে একাধিকবার কল দিয়েও সাড়া মেলেনি। এমন অবস্থায় প্রতিকার পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছে হেলথ এইড হাসপাতাল কর্তৃপক্ষ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকার বনানী হোটেল শেরাটনে এই মুহূর্তে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। মধ্যে চিন্তা ভাবনা হওয়া উচিত। এখানে শাইখ সিরাজ সাহেব বসে আছেন, ওনার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত। আমাদের দেশে কৃষকদের কি অবস্থা এখন, সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। উনি ভালো বলতে পারবেন। আমার যতটুকু ধারণা আছে যে সরাসরি জমিতে কৃষিকাজের সাথে জড়িত জমির মালিক এরকম কৃষকের সংখ্যা প্রবাবলি 1.5 কোটির মতন সারা বাংলাদেশে, 1,50,00,000 মতন। এর মধ্যেও ডিফারেন্ট ক্যাটাগরির কৃষক আছে। এই কৃষকদের বিভিন্ন অসহায়ত্বের নিউজ আপনাদের সংবাদপত্রে প্রকাশ হয়, বিভিন্ন সময় আপনাদের খবরেই প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়, সেটি ইলেকট্রনিক মিডিয়া হোক, সেটি মেইন মিডিয়া প্রিন্টেড মিডিয়াতেই হোক, প্রকাশিত হয়েছে।
এদের ব্যাপারে আমি আমার বিগত সরকারের কথা বলবো, আমার দলের বিগত সরকারের কথা বলবো। সেই সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এত বিশাল সংখ্যক মানুষ যারা আপনারা কিছু সমস্যার কথা বলেছেন, তাদের সমস্যাটা আমাদের জন্য শুরুতে জানতে সহজ হয়, কিন্তু আমাদের জন্য একটা ভেন্যু আছে যেখানে আমরা আলাপ করতে পারি। ওই সংবাদপত্রের যারা কর্মী আছেন, আপনারা আপনাদের কিছু সমস্যার কথা বলেছেন, আপনাদের সমস্যাটা আমাদের জন্য শুনতে জানতে সহজ হয়, বিকজ আমাদের জন্য একটা ভেন্যু আছে যেখানে আমরা আলাপ করতে পারি। কিন্তু ওই কৃষকগুলো যাদের কোনো ভেন্যু নয়, যারা এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পারছে না, তারা কিভাবে বলবে কথাগুলো? কাজে তাদের কথাটাও তো আমাদেরকে জানতে হবে। কাজে এই বিষয়গুলি সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় এই সকলে এরকম আরো অনেকগুলো বিষয় আছে। আমরা নারীর স্বাধীনতার কথা বলছি। বেগম রোকেয়া নারীর শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন। মরহুমা বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার ব্যাপারটা নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, এই যে নারীরা শিক্ষিত হয়েছে এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। একটু আগে আমি যে ফ্যামিলি কার্ডটা বলেছিলাম, সেটির লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সেটাই, এই নারী সমাজকে গড়ে তোলা। আমাদের হিসাব মতে বাংলাদেশে 4 কোটি ফ্যামিলি আছে। আমরা যদি পরিবার হিসেবে ভাগ করি, এবারে যে একটি পরিবারে 5 জন করে সদস্য ধরা হয়েছে। আমরা এই ফ্যামিলি কার্ডটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাইছি, আমাদের পরিকল্পনাগুলো। কারণ এখানে একজন সাংবাদিক উল্লেখ করেছেন যে 25 তারিখে যখন আমি এসেছি, আমি একটি কথা বলেছিলাম মার্টিন লুথার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। প্রার্থিতা নিয়ে ইসিতে চলছে প্রথম দিনের শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। 645 আপিলের মধ্যে 70টি নিষ্পত্তি। গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়, তিনি ফিরে আসায় উদার গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টির সুযোগ এসেছে বললেন মির্জা ফখরুল। এখনো মিলছে না এলপিজি সিলিন্ডার, বাণিজ্য মেলায় বাড়তে শুরু করেছে ভিড়, ছুটির দিনে বিক্রি বাড়ার আশা। এবং আজও সারা দেশে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় 8.3, বেশি ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।